গ্রামের একেবারে শেষ প্রান্তে, যেখানে রাস্তাগুলো সরু হয়ে গেছে এবং বাড়িগুলোর চাল ঘরের, সেখানেই সালমা থাকত। গ্রামবাসীরা তাকে স্নেহের চোখে দেখত। সালমা ছিল এতিম, যা তার জন্য বয়ে আনত এক অসহনীয় একাকিত্ব। প্রতিদিন সকালে একটা পুরনো ভাঙা ঝুড়ি নিয়ে সালমা বেরিয়ে পড়ত। ঘন জঙ্গলে যেত শুকনো কাঠ কুড়োতে, দূরের ঝর্ণা থেকে জল আনতে আর বুনো ফল সংগ্রহ করতে। এক বিষণ্ণ সকালে সালমা বনের এক অচেনা পথে হাঁটছিলেন, যেখানে নরম ঘাস আর লতাপাতা জন্মেছিলেন। সে একটা বিশাল বটগাছের নিচে বসে কাঠ সংগ্রহ করছিল। হঠাৎ এক অদ্ভুত গভীর নীরবতার মাঝে সে একটা মানুষের অববয় দেখতে পেল। মা, তুমি এত ভোরে এখানে কি করছো? তোমার ছোট্ট পা দুটো তো ক্লান্ত দেখাচ্ছে। পীর বাবা, আমি এখানে কাঠ সংগ্রহ করতে এসেছি। যদি কিছু বুনো ফল পাই তাহলে তা দিয়ে আমার পেটের জ্বালা মিটবে আর কোনোভাবে দিন চলে যাবে। তোমার মুখে ক্লান্তি নেই, আছে হতাশা আর গভীর কষ্টের ছাপ। বলো তো মা, তোমার নাম কি? আমার নাম সালমা, পীর বাবা। সালমা, তোমার ভাগ্য উজ্জ্বল, কিন্তু ভাগ্যের সাথে কঠোর পরিশ্রমও থাকতে হবে। তুমি কৃষিকাজ করো না কেন? কঠোর পরিশ্রম? পীর বাবা, আমি তো সারা দিন বন থেকে কাঠ সংগ্রহ করে বিক্রি করি, কিন্তু আমার তো নিজের এক টুকরো জমিও নেই। জমি ছাড়া আমি কি করব? এই যন্ত্রণা তো আমাকে সইতেই হবে। মা, জমি না থাকার অর্থ এই নয় যে তুমি কঠোর পরিশ্রম করতে পারবে না। কঠোর পরিশ্রম মানে শুধু মাটি খোঁড়া নয়। কঠোর পরিশ্রম মানে সততা, অদম্য সাহস আর প্রতিদিনের কাজে সঠিক পথ খুঁজে নেওয়া। তবে হ্যাঁ, যদি তোমার হাতে এক টুকরো মাটি থাকত, তাহলে তোমার ভাগ্য বদলের পথটা আরো দ্রুত খুলে যেত। কিন্তু আমার কাছে তো এক টুকরো জমিও নেই পীর বাবা। গ্রামবাসীরা বলে আমার পরিবার কিছুই রেখে যায়নি। আমি কোথা থেকে জমি পাব? এই যন্ত্রণা আমাকে প্রতি মুহূর্তে কষ্ট দেয়। শুনো মা, সৌভাগ্য কখনো কখনো ছোট দরজা দিয়েও আসে। আমি তোমাকে একটা কথা বলি, যদি তুমি সত্যিই মন দিয়ে কঠোর পরিশ্রম করো, তাহলে তুমি ঠিকই তার চিহ্ন দেখতে পাবে। আমি তোমাকে ধাঁধায় ফেলব না, তবে একটা পথ অবশ্যই দেখাবো। বলুন পীর বাবা, আমার কি করা উচিত? আমি আমার সমস্ত সাহস দিয়ে তাই করব। গ্রামের বড়দের ছোট ছোট কাজে সাহায্য করো। খোঁজ নাও এই বছর কোন জমিটা খালি পড়ে আছে। তাদের সাথে বিনয়ের সাথে কথা বলো। এমন কৃষকের কাছে যাও যে তার ফসল নিয়ে চিন্তিত, এবং তাকে সাহায্য করো। যদি ছোট এক টুকরো জমি ভাড়া পাওয়া যায় বা কেউ বীজ বুনতা দিতে রাজি হয়, তাহলে সেই সুযোগটা তুমি নেবে। কিন্তু পীর বাবা, মানুষ তো আমাকে অবহেলা করে। তারা বলে একটি অনাথ মেয়ে আর কি বা করতে পারে। তারা আমাকে অপমান করে। মা, মানুষ কি বলল তাতে কিছু যায় আসে না। তুমি কি করছো সেটাই আসল। পরিশ্রমের ঘাম কখনো বৃথা যায় না। আর একটা কথা মনে রেখো, যদি কেউ তোমাকে তীক্ষ্ণ বুদ্ধি আর সততার সাথে কাজ করতে দেখে, তাহলে সে তোমাকে বিশ্বাস করতে বেশি সময় নেবে না। বুঝতে পেরেছ? জি পীর বাবা, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। পরের কয়েকদিন সালমা গ্রামের প্রবীণদের বাড়িতে অক্লান্তভাবে কাজ করতে শুরু করল। খুব ভোরে ঘুম থেকে উঠে দুধ পৌঁছে দিত, ক্ষেত থেকে বীজ সংগ্রহে সাহায্য করত। সে আন্তরিকভাবে কোনো অভিযোগ ছাড়াই সবাইকে সাহায্য করত। এখন তার মুখে ফুটে উঠল এক শান্ত সংকল্পের ছাপ। কিছুদিন পর গ্রামের একজন দয়ালু কৃষক জলিল তার সততা এবং কঠোর পরিশ্রম লক্ষ্য করলেন। জলিলের বড় ছেলে শহরে চলে যাওয়ায় তার ছোট একটা জমি খালি পড়েছিল। তিনি সালমাকে ডেকে সহানুভূতির সাথে বললেন, সালমা মা, আমি তোমাকে আমার একটা ছোট জমিতে কাজ করতে দিতে চাই। চাচা, আপনি আমাকে জমি দিচ্ছেন? এ তো অবিশ্বাস্য। না রে মা, আমি তোমাকে জমিটা এমনি এমনি দিচ্ছি না। আমি শুধু দেখতে চাই তুমি কতটা পরিশ্রম করতে পারো। যদি তুমি ভালোভাবে কাজ করো, তাহলে আমি তোমাকে ফসল ফলাবার জন্য জমিটা দিয়ে দেব। জি চাচা,
আমি আমার সবটুকু দিয়ে কাজ করব। এভাবেই পীর বাবার পরামর্শ ধীরে ধীরে ফল দিতে শুরু করল। বনের সেই পীর সালমার পথপ্রদর্শক হয়ে উঠলেন। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা এনেছিল সালমান নিজের কঠোর পরিশ্রম আর তার বদলে যাওয়া স্বভাব। সে এখন কেবল কাঠ কুড়োতো না, বরং পরিশ্রম করে কৃষিকাজও শিখতে শুরু করেছিলেন। একদিন সকালে হালকা বৃষ্টির পর সালমা যখন মাঠে কাজ করছিল, তখন মাটির গন্ধে সে বিভোর ছিলেন। এমন সময় একজন গ্রামবাসী তাকে বললেন, সালমা, আজ সন্ধ্যায় গ্রামে পঞ্চায়েত বসবে, তোমাকেও আসতে বলা হয়েছে। পঞ্চায়েত? কিন্তু আমাকে কেন ডাকা হয়েছে? কেন নয়, তোমার পরিশ্রম তো সবাই দেখেছে। আমরা তোমার সাহসের প্রশংসা করতে চাই। সালমার বুক কেঁপে উঠল, কিন্তু সে ভীষণ খুশি হল। পঞ্চায়েতের দরজা তার জন্য এক নতুন পৃথিবীর ইঙ্গিত দিচ্ছিলেন। ভালো তো, এটাই ছিল সেই ছোট দরজা যার কথা পীর বাবা বলেছিলেন। পঞ্চায়েতের মাঝে জলিল চাচা গর্বের সাথে সবাইকে বললেন, এই মেয়েটি খেতে অসাধারণ পরিশ্রম দেখিয়েছে। আমি তাকে কিছু দায়িত্ব দিতে চাই। আমার যে ছোট জমিটা আছে, আমি চাই সে কিছুদিন সেটার দেখাশোনা করুক। জলিল, তুমি এটা কি করছো? একটা এতিম মেয়েকে জমি দিচ্ছ? কৃষিকাজ কি এতই সোজা? শোনো ভাই সব, আমি ওর সততা দেখেই এই সিদ্ধান্ত নিয়েছি। যদিও ব্যর্থ হয়, তার দায় আমার, কিন্তু যদি সফল হয় তাহলে আমাদের সবার মুখ উজ্জ্বল হবে। এই প্রথম কেউ তার উপর এতটা বিশ্বাস দেখালো। সালমা আনন্দে সারা রাত ঘুমাতে পারল না। তার হৃদয়ে আশার এক নতুন আলো ফুটে উঠেছিল। কিন্তু একটা সমস্যা ছিল, তার কাছে বপন করার জন্য কোনো বীজ ছিল না। সে বাজারে গিয়ে সাহায্য চাইল, কিন্তু কেউ এগিয়ে এলো না। সালমা গ্রামের দ্বারে দ্বারে ঘুরে বীজ চাইল, কিন্তু প্রতিবারই তাকে নিরাশ হতে হলো। একদিন সালমা দুচ্ছি মনে বসেছিলেন, তখন একজন বৃদ্ধ কৃষক তার পাশে এসে বসলেন। কি হয়েছে মা, এত দুঃখী কেন তুমি? আমার ধানের বীজ দরকার, কিন্তু কেউ আমাকে দেয়নি। বীজ ছাড়া আমি জমিতে কি বুনব? সালমা, তুমি কি জমিতে নিজের মতো করে কিছু বুনতে পারো? তোমার কাছে কি আছে? আমার কাছে তো কিছুই নেই, শুধু ঘরে কিছু খড় পড়ে আছে। কিন্তু খড় থেকে কি ধান জন্মায়? অনেকেই বলে খড় বুনলে লাভ হয় না, কিন্তু সফলতার রহস্য শুধু বীজে নয়, যত্ন আর অটল বিশ্বাসেও থাকে। সালমা মনে মনে ভাবল, আমি খড়ই বুনব। পীরবাদা তো আমাকে কঠোর পরিশ্রম করতে বলেছেন। কে জানে, হয়তো আমার পরিশ্রমী খড় থেকে ধান ফলাবে। পরের দিন সালমা তার ঘর থেকে ফেলে দেওয়া খড়গুলো মাঠে নিয়ে এলো। কি, তুমি এসব কি করছো? জমিতে খড় বুনছো? সালমা চুপ করে নিজের কাজে মন দিলেন। সে খড়গুলো জমিতে ছড়িয়ে মাটির সাথে হালকাভাবে মিশিয়ে দিলেন। তারপর নিয়ম করে জল দিল, আগাছা পরিষ্কার করলেন আর ক্ষেতের যত্ন নিল। তার এই নিষ্ঠা দেখে লোকেরা অবাক হয়ে গেল। 1 মাস কেটে গেল, মাঠে কিছুই গজালো না, কিন্তু সালমা আশা ছাড়ল না। হে আল্লাহ, আমি আমার পরিশ্রম করছি, তুমি দয়া করো। একদিন সকালে সালমা মাঠে গিয়ে দেখল মাঠের মাঝে সবুজের ছোট ছোট চিহ্ন, কয়েকটি চারাগাছ গজিয়েছে। সালমার শরীরে আনন্দের ঢেউ বয়ে গেল। হে আল্লাহ, তুমিই মহান। গ্রামবাসীরাও এই দৃশ্য দেখল, আর তাদের মধ্যে বিস্ময় মেশানো আনন্দের ঢেউ বয়ে গেল। পরের কয়েক সপ্তাহ চারাগুলো বড় হতে শুরু করলো, আর স্পষ্ট হয়ে উঠল যে ওগুলো ধানের চারা। সময়ের সাথে সাথে সেই খড়ের ক্ষেত থেকে ধানের শীষ বের হতে শুরু করলো। সালমার অসাধারণ পরিশ্রম আর সততায় ধান গাছগুলো বেড়ে উঠতে লাগলো। সবাই অবাক। এ তো এক অলৌকিক ঘটনা। কঠোর পরিশ্রম করলে যে এমন মিষ্টি ফল পাওয়া যায় তা আজ দেখলাম। সালমার জীবন বদলাতে শুরু করলো। তার নাম সারা গ্রামে ছড়িয়ে পড়ল। কিছু লোক তাকে বলল, তুমি ভাগ্যবান, কিন্তু এই ঘটনায় কেমন যেন সন্দেহ হচ্ছে। এটা আমার কঠোর পরিশ্রমের ফল, আর আমি আপনাদের সবার সাহায্যের জন্য কৃতজ্ঞ। যখন ফসল কাটার সময় এলো, তখন মাঠে সোনালী ধানের শীষ দুলছিল। গ্রামবাসীরা একসাথে ফসল কাটল, আর সালমা আনন্দে আত্মহারা হয়ে গেল।
ক্ষেতের ধান সালমার জন্য কেবল ফসলই ছিল না, ছিল গ্রামে তার সম্মানের প্রমাণ। তার জীবনযাত্রার উন্নতি হলো, কিন্তু সালমার সরলতা আর নম্রতা আগের মতোই রইল। পরের দিন গ্রামের জমিদার বিশু চৌধুরী পঞ্চায়েত ডাকলেন। ভাই সব, একটা এতিম মেয়ে খড় বুনে ধান ফলাতে পারে, এটা কিভাবে সম্ভব? এটা তো অকল্পনীয়। আমি বলছি এর মধ্যে নিশ্চয়ই কোনো কারসাজি আছে। মোড়লমশাই, আপনি তো নিজের চোখে ক্ষেত দেখেছেন, ওর পরিশ্রমও দেখেছেন। মেয়েটা দিনরাত এক করে খেটেছে, আমি তার সাক্ষী। জমিদার সাহেব, আমিও দেখেছি। মেয়েটা অক্লান্ত পরিশ্রম করে ক্ষেতের প্রতিটি কোণায় জল দিয়েছে আর আগাছা পরিষ্কার করেছে। আরে কাশেম, তুমি তো বুড়ো হয়েছ, দুনিয়া দেখেছ নাকি? খড় থেকে ধান কিভাবে জন্মায় এসব কোনো পীরের চারা কি? গ্রামকে এভাবে ধোকা দেওয়া ঠিক নয়। মেয়েটা ভালো, খুব পরিশ্রমী। ও যদি কোনো ভুল করত তাহলে কি ক্ষেতগুলো এমন সোনালি হয়ে উঠত? সালমাও সেখানে দাঁড়িয়েছিলেন, তার চোখে জল কিন্তু মুখ বন্ধ। সে নীরবে কাঁদছিলেন। আমার পরিশ্রমকে সন্দেহ করায় কি আমার ভাগ্য? ঠিক সেই সময় বনের সেই পীর বাবাকে হেঁটে আসতে দেখা গেল। এত শোরগোল কিসের? এ তো মাটির ধর্ম। মাটি পরিশ্রমের ফল দেয়, আর সেই ফল কখনো কখনো আমাদের বোঝার বাইরেও হয়। কিন্তু তাই বলে কি প্রত্যেকটা অদ্ভুত জিনিসকে আমরা প্রতারণা ভাবব? পীর বাবা, আপনি তো বহিরাগত, আপনি এই গ্রামের রীতিনীতি কি বুঝবেন? এখানে খড় বনে ধান হয় না। যদি এটাই সত্যি হয় তাহলে প্রমাণ করুন। পরের বার এই মেয়েটিকে আবার এমন করে ফসল ফলাতে বলুন। জমিদার, পৃথিবীর বিচার তোমার বিচারের চেয়েও বড়। যদি এই মেয়ে পরের বারও কার পরিশ্রম দিয়ে এই ক্ষেত সবুজ করে তোলে, তাহলে কি তুমি বিশ্বাস করবে যে এটাই সত্যি? হ্যাঁ হ্যাঁ, করব। মা, তোমার পরীক্ষা এখনো শেষ হয়নি। আসল পরীক্ষা তো সবে শুরু। বাবা, আমি ভয় পাচ্ছি, কিন্তু আপনি যদি বলেন আমি সাহস করে দেখব। সেই রাতে সালমা তার জীর্ণ ঘরে একা বসেছিল। মাটির দেওয়ালগুলো যেন তার হৃদস্পন্দন শুনতে পাচ্ছিল। সে বিড়বিড় করে বলল, আমি কি আবার এটা করতে পারবো? প্রথমবার তো আল্লাহ আমাকে সাহায্য করেছিলেন, কিন্তু আবার কি একই জিনিস ঘটবে? যদি আমি ব্যর্থ হই তাহলে তো সবাই আমাকে মিথ্যেবাদী বলবে। হঠাৎ তার কৃষক কাশেম চাচার কথা মনে পড়ল। কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না। আর পীর বাবার কথাগুলো কানে বাজল। মনের জমিতেই প্রথম ফসল ফলে। সালমা, তোর কাঁদার কোনো অধিকার নেই। তোকে পরিশ্রম করতে হবে, একাই করতে হবে। কয়েকদিন পর সালমা আবার বনে পীর বাবার সাথে দেখা করলেন। বাবা, এবার তো মানুষ আমাকে আরো কঠিন পরীক্ষায় ফেলেছে। জমিদার বিশু চৌধুরী আমাকে আটকাতে চান। আমি কি করব? মা, বীজ শুধু শস্যের হয় না, বীজ আশারও হয়। যখন মনে বিশ্বাস থাকে তখন খড়ও বীজে পরিণত হয়। তুমি তোমার ভয়কে মনে বুনে দাও, আর তাতে সাহসের জল দাও। দেখবে তা সাহসের চারা হয়ে উঠবে। পীর বাবা, কিন্তু মানুষ, তাদের কথা, তাদের হাসি। মানুষ তো হাসবেই, কিন্তু যখন ক্ষেত ফসলে ভরে উঠবে তখন সেই লোকেরাই তোমার নামে গান গাইবে। মনে রেখো, তোমার লড়াই ক্ষেতের সাথে নয়, তোমার নিজের মনের সাথে। সালমা মাথা নত করল। এখন তার মুখে কোনো ভয় ছিল না, ছিল দৃঢ় সংকল্প। জলিল চাচার সাহায্যে সে যে সামান্য ধান পেয়েছিল এবং নিজের ভাগ থেকে যেটুকু জমিয়ে রেখেছিল, সেটাই তার বীজ হয়ে উঠল। গ্রাম আবার সেই দৃশ্য দেখার জন্য জড়ো হলো। দেখা যাক এই মেয়ে এবার কি করে। গতবারেরটা তো এক কাকতালীয় ঘটনা ছিল। কিন্তু সালমা এসবে কান দিল না। সে ধান বুনল, দিনরাত মাঠে ঘাম ঝরালো, আর নিষ্ঠার সাথে চারা গাছগুলোকে রক্ষা করল। সময় কেটে গেল, আর ধান গাছগুলো আগের মতোই বেড়ে উঠল। জমিদার বিশু চৌধুরী চুপ হয়ে গেলেন, আর সালমা আবারও সফল হলো। তার কঠোর পরিশ্রম সার্থক হলো। সালমার ভাগ্য আর পরিশ্রম তাকে জয়ী করল। আমাকে মাফ করে দিস সালমা, আমি তোকে সন্দেহ করেছিলাম। ঠিক আছে, আমি এতিম ছিলাম, তাই কেউ আমাকে বিশ্বাস করেনি।
কিন্তু আজ আমি প্রমাণ করে দিয়েছি যে কঠোর পরিশ্রম দিয়ে মানুষ সব কিছু অর্জন করতে পারে।